একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থাতে মেয়েরা লেখাপড়া করতে পারে, স্কুলে যেতে পারে, ইংরেজি শিখতে পারে, ডাক্তার হতে পারে, মাস্টার দিদিমণি হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বাইরে বেরোতে পারে, রান্নাঘর বিয়ে করা, বাচ্চা বিয়ানো ছাড়া তার বাইরেও যে এরা দেশের জন্য, সমাজের জন্য, শিক্ষার জন্য, প্রগতির জন্য কাজ করতে পারে, সমস্ত ভয় থেকে, সমস্ত দ্বিধা থেকে একটা সমাজকে বের করে নিয়ে আসার জন্য লড়াই করেছিলেন। বর্ণ পরিচয় শুধু ছেলেদের জন্য না, মেয়েরাও সেখানে বর্ণ পরিচয় করবে, তার কোনো ভাগাভাগি করেনি। শুধু ছেলেরাই স্কুলে যাবে তার জন্য নয়, মেয়েদের জন্য স্কুল হবে, কলেজ হবে, তারাও পড়বে, সেটারও ব্যবস্থা করেছিলেন। শুধু ব্যবস্থা করেনি, ঘর থেকে, জয়েন্ট ফ্যামিলি থেকে মেয়েটি লড়বে, মেয়েটির মা বাবা লড়বে, মেয়েটির পরিবার লড়বে, মেয়েটির পাড়া লড়বে, মেয়েটির গ্রাম লড়বে, মেয়েটির জেলা, মেয়েটির রাজ্য লড়ে যাবে। লড়তে তো হয়েছে, প্রথমে মেয়েটাকে নিজের সাথে লড়তে হয়েছে যে আমার সমবয়সীরা আর কেউ লেখাপড়া করে না, কিন্তু আমাকে লেখাপড়া শিখতে হবে, করতে হবে। প্রথম লড়াইটা তাকে নিজের সাথে লড়তে হয়েছে। মা বাবাকেও লড়াই লড়তে হয়েছে, মাকে লড়তে হয়েছে, বাবার সাথে, বাবাকে লড়তে হয়েছে, সমাজে আর বাচ্চা, পরিবারে আর বাচ্চা, শাশুড়ি, খুব শাশুড়ি, যা ননদ, তাদের সাথে মেয়েটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিই, স্কুলে পাঠিয়ে দিই, মানসিকতার বিরুদ্ধে লড়তে হয়েছে। ছোট মেয়ে দিয়ে দিত, আটকাতে হয়েছে। কেন? শরীর সাথ দেয় না, মন সাথ দেয় না। ওই বাচ্চা মেয়েটার ওই শরীর, ওই মানসিকতা, ওই মাথা, তার বোধ বুদ্ধি, বিচার সাথ দেয় না। তাই তাকে একটা নির্দিষ্ট বয়সে নিয়ে এসে তবে তার বিয়ে হোক, বাল্য বিবাহ বন্ধ করা। একটা বাচ্চা মেয়ে ছোটতেই বিধবা হয়ে যাচ্ছে, তাকে সমাজের সমস্ত রং রস থেকে দূরে রাখা, অকেজো করে রাখা, তার মেধা, তার পরিশ্রম এই দেশ গঠনের জন্য, এই রাজ্য গঠনের জন্য কোনো কাজে লাগবে না। তাই তাকে আলাদা করে রাখো, লুকিয়ে রাখো, কোণে রাখো। বাচ্চা বিধবা মেয়েগুলো ফিরে বিয়ে দেওয়ার জন্য লড়াই করতে হয়েছে, আইন করতে হয়েছে। বাচ্চা বিধবা মেয়েগুলোকে স্বামীর সাথে জ্যান্ত চিতাতে পুড়িয়ে মারা হতো, সুবিধা কোথা, তার বিরুদ্ধে লড়তে হয়েছে, আইন করতে হয়েছে, সমাজের সাথে লড়তে হয়েছে, মানসিকতার সাথে লড়তে হয়েছে। সেরকম দুজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়। আমাদের রাজ্যটা বিদ্যাসাগর রামমোহনের। আমাদের রাজ্যটা 70 বছর বয়সে বান্ধবীকে নিয়ে সকালবেলায় 8,000 টাকা ফল খেয়ে জেলের ভাত খাওয়া পাঠ করতে রাজি, আর মমতা ব্যানার্জির রাজ্য নয়, যারা আমাদেরকে বলে দেবে যে তুমি রাতে নাই ডিউটি করো না। তাই তাদের জন্মদিনে মেয়েদের মানসিক স্বাধীনতা এগিয়ে যাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, রেপের মতন, শ্লীলতা হানির মতন এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে, এই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা আপনাদেরকে ডাকতে এসেছি। আসুন 26 তারিখ কলকাতার রাস্তায় গণজমায়েত। কি করতে চাই আমরা? মারামারি করতে না। এবার পুলিশের যদি বেশি চুলকানি না মারামারি করতে চাই, করবে, আমরা করবো। কারো ইচ্ছে হলে তার ইচ্ছেকে বাধা দেবো না। আসুন 26 তারিখ বেলা 1টার সময় কলকাতা। কেন? আপনি করেন নির্যাতিত
কারণ মেয়েদেরকে ঘরের কোণ থেকে বের করে নিয়ে এসে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ হিসাবে বেঁচে থাকার মতন এবং মানুষ হিসাবে বড় হওয়ার মতন যে পশ্চিমবঙ্গের পরিবেশ ছিল সেই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে। একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা রাস্তায় নেমেছি, কিন্তু শুধু একটা ঘটনাকে নিয়ে নয়। আজই করে একটা ডাক্তার মেয়েকে রেপ করে খুন করে দেওয়ার পর আজ অব্দি খবরের কাগজে যা বেরোলো হুড় করে তা 15টা দিনের মধ্যে সংখ্যা 20টা ছাড়িয়ে গেছে। 4 বছরের মেয়ে রেপ হয়ে গেছে, 9 বছরের বাচ্চা মেয়ে রেপ হয়ে গেছে, 13 বছরের বাচ্চা মেয়ে হসপিটালের ভেতরে জামা কাপড় খুলিয়ে দিয়েছে হসপিটালের স্টাফ। 24 বছরের মেয়ে আজ পর্যন্ত একটা শরীর রেল লাইনের পাশে পড়ে আছে। গৃহবধূ 38 বছর 40 বছর জোরাঙ্গে বন্ধুকে নয় রঙিয়ে দিয়েছে। 50 বছরে 4 জন মিলে মুখে কাপড় বেঁধে রেপ করে দিয়েছে। 4 বছরের মেয়েটাকে 4 লাখ টাকা, 9 বছরের মেয়েটা গোটা শরীরে দুষ্কৃতীদের কামড়ে দাগ, 13 বছরের মেয়েটা বাবাকে বলা যে কি করবে বলো, চারিদিকটা এরকম হয়ে গেছে। 24 বছরের মেয়েটা ডেড বডিটা তো বাড়ি গেলই না। আর 37 বছরের গৃহবধূ তার যৌনাঙ্গে বন্ধুকে নয় ঢুকিয়ে দিয়েছিল, সে তাকে একটা এফআইআর পর্যন্ত লিখতে দেয়। আর 47 বছরের যিনি ভদ্রমহিলা, তার তো হসপিটালের ভেতরে ডাক্তার আর নার্সরা তার রেপের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল। এই সমাজের রাজ্য আমাদের হতে পারে। আমাদের রাজনৈতিক আদর্শের সাথে, আমাদের দাবির সাথে, আমাদের মতাদর্শের সাথে, আমাদের রাজনৈতিক রঙের সাথে, আমাদের রাজনৈতিক পথ চলার সাথে কাকদ্বীপের এই অঞ্চলের যারাই দাঁড়িয়ে আছেন তাদের অনেক ঝগড়া, তর্ক, বিতর্ক, মনোমালিন্য, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে দাবি ভিত্তিতে এক জায়গায় আসতে হবে যে দোষীদেরকে শাস্তি দিতে হবে। একটা কথা ভেবে দেখেছেন যে আর্থিকরের ঘটনা ঘটলো 8ই আগস্ট মাঝরাতে, 9 তারিখ বেলা থেকে সেটা খবরে এলো। তারপরে 15-20 দিন হুড় করে খবর বেরোলো। তারপরে কেন খবরগুলো চাপা পড়ে গেল? ইংরেজিতে কথা আছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, মানে যদি দেরি হয় তাহলে আর বিচার হয় না। বিচার তো ছেড়ে দিন, যদি দেরি হয় এবং অপরাধীরা শাস্তি না পায় তো সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহসটা হারিয়ে ফেলে। তাও তো 40টা দিন ধরে পশ্চিমবঙ্গের মা বোনেরা লড়ছে। যারা ঘরে বাচ্চা স্কুলে যাবে, কি খাবার দেবে, কি টিফিন দেবে, কি জামা কাপড় কাচবে, কখন হোমওয়ার্ক করাবে, কখন টিউশনে নিয়ে যাবে, কখন ঘুমাবে, কখন জামা কাপড় ইস্ত্রি করবে, যিনি চাকরি করেন তিনিও চাকরি থেকে দৌড়ে ফিরে একটা নাগরিক মিছিলে যুক্ত হচ্ছেন, যিনি নিজে একে কোথাও বিক্রি করছেন তিনি রাস্তা হচ্ছেন, যিনি একটা কবিতা লিখতে পারেন, একটা গান গাইতে পারেন, একটা নাটক করতে পারেন, আজকে তারা রাস্তায় নেমেছে। এই পশ্চিমবঙ্গ তো বহুদিন দেখতে পাওয়া যায়নি। এই পশ্চিমবঙ্গ তো সবাই স্পষ্ট করে বলছে যে দোষীদের শাস্তি পেতে হবে, দোষীদেরকে শাস্তি দিতে হবে। আমরাও তাই চাইছি, বাইরে কিছু না। হ্যাঁ, তার পিছনে আমাদের কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্ন শুনে কেউ বলছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এবারে বলুন, কারো গায়ে চুলকানি হলে আলকুশির দায়িত্ব আমাদের নয়? সেটা তারা বুঝবে, তারা কি করছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির যদি নামটা নেমপ্লেটটা জলজল করে, আমাকে তো নাম নিতেই হবে যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি অপদার্থ, আপনি ফেল, আপনি ব্যর্থ। কারণ আপনার হসপিটালে রুগীও সেফ নয়, একটা ডাক্তারও সেফ নয়।
पुलिस से होती है कि सिविक वॉलंटियर गया और उसके साथ रेप किया और उसको मर्डर कर दिया। सिविक वॉलंटियर का बाप का जमींदारी था, आर्थिकल हॉस्पिटल और सेखानकार सुपार सुपार सेखानकार मेडिकल कॉलेजेর प्रिंसिপাল তিনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন? मेरा घर जहाँ पर है वहाँ पर आगे पीछे रेल लाइन और रेलवे का स्टेशन है और वहाँ पर छोटे से हम लोग सुनते आए हैं कि अगर लाइन मैन अगर सिग्नल मैन भी कोई गलती करता है तो 100 का नोटिस डीआरएम को ही जाता है। আমরা বিরূপাক্ষকে চিনি না, আমরা অভিজ্ঞকে চিনি না, আমরা সন্দীপ ঘোষকেও চিনি না, আমরা সঞ্জয়কেও চিনি না। স্বাস্থ্যমন্ত্রী আপনি জনাব হাজরাকে দিতে হবে। ভরসা ভঙ্গের অপরাধ করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। প্রার্থনা ছেড়ে দিন, ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, সেসব করুন না গিয়ে। কে বলেছে স্বাস্থ্যমন্ত্রী হয়ে থাকতে? ছেড়ে দিন। ডাক্তারের প্রতি, ওষুধের প্রতি, হসপিটালের প্রতি আমাদের ভরসা ভঙ্গের দায়িত্ব আপনাকে কে নিতে বলেছে? আচ্ছা, আপনি ডাক্তার দেখাতে গেলে ডাক্তার আপনাকে যা ওষুধ লিখে দেয় আপনি ডাক্তারকে বলেন এই ওষুধটা না লিখে ওই ওষুধটা লিখে দেন? কেউ বলেছেন কোনোদিন? কেন, কি হবে? কি সমস্যা? যার ওষুধ আমাদের কম্পিউটার ভলেন্টিয়ার হয়ে যান তো, একটু ভলেন্টিয়ার হয়ে যান। কোনো গাড়ির আসতে যদি অসুবিধা হয়, কেউ যদি অভিযোগ করে, আপনারা দায়িত্ব নেবেন। আর এদের আমাদের বিরুদ্ধে সমন পাঠাতে একটা মিনিট লাগে না, 2 টাকা জিনিস করে সমন পাঠাতে এদেরকে সহযোগিতা করুন। আমাদের কোনো দায় নেই, কোনো দায় নেই। আমাদের কর্মীরা ভলেন্টিয়ার হয়ে থাকুন, কর্মীরা আমাদের সাথে কথা বলবেন না, এদিকে চলে আসুন, ভলেন্টিয়ার হিসাবে কাজ করবে। আর কোন পক্ষী মানুষ যদি কেউ অভিযোগ করে, যান থানাতে গিয়ে ফেরার করে দিন। আমরা বলছি এই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটছে, যত করে পরিবার সভা চলবে, একটা মানুষ বলবে না যে আমাদের অসুবিধা হচ্ছে। গোটা রাজ্যের মানুষ এই প্রচার মিছিলে সামিল হয়েছে। অতি তৎপরতা, অতি তৎপরতা। যেদিনকে আর্টিকেল ভাঙছিল সেদিনকে দৌড়ে বাথরুমে ঢুকছিল এরা, আর আজকে এখানে এসে তৎপরতা দেখাচ্ছে। আপনি যখন ডাক্তার দেখাতে যান তখন আপনি জেনে যান যে এর সাকসেস রেট কত। যেদিনে 5টা রোগী দেখে তার মধ্যে কটা রোগীকে ভালো করতে পেরেছে আর কটাকে ভালো করতে পারেনি। দেখেন সাকসেস রেট, দেখেন না তো, দেখেন না তো কেউ। আচ্ছা, ডাক্তার যখন ওষুধ লিখে দেয় সেই ওষুধগুলো পড়তে পারেন? পড়তে পারেন না তো। আচ্ছা, যখন ওষুধের দোকানে যান আর ওষুধের নামটা দেখে ওষুধের দোকানদার যখন ওষুধ দিয়ে দেন তখন জানতে চান যে 1 নম্বরে যে বানানটা লেখা আছে সেই বানানটাই এই ওষুধের কাপটাতে লেখা আছে কিনা কেউ দেখেছেন কোনোদিন? দেখেন না তো। শুধু কি বলেন যে সকালে খেতে হবে না, রাতে খেতে হবে, খালি পেটে খেতে হবে না, ভরা পেটে খেতে হবে, ঘুমানোর আগে খেতে হবে না, ঘুম থেকে উঠে খেতে হবে। এই জিনিস করেন তো, এর বেশি কিছু জিজ্ঞেস করেন না তো। আচ্ছা, ডাক্তার যখন বলে যে আপনার পেটে এই অপারেশনটা করতে হবে তখন আপনি তাকে লিখিয়ে দেন যে করতে পারে, লিখে দিন যে আমাকে আপনি কি ছুরি দিয়ে কাটবেন আর কোন ছুঁচ দিয়ে সেলাই করবেন, কেউ দেখান ডাক্তারকে। বরং অপারেশনটা যদি তাড়াতাড়ি হয় তার জন্য তদবির করি। ডাক্তার যদি বলে যে দেখুন এখন ভিড় আছে, তখন আমরা বলি যে ভিড় থাক, ওই ভিড়ের মধ্যেই আমাকেও কোনো রকমের ঢুকে দিই তালিকাতে। কেন করি আমরা এটা? আচ্ছা, যখন স্যালাইন দেন তখন স্যালাইনের জলটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে তবে স্যালাইনটা নেন, নেন না তো? কেন? কারণ ডাক্তারের উপরে, ডাক্তারের ট্রিটমেন্টের উপরে, ওষুধের উপরে আমাদের একটা ভরসা আছে। চোখ বন্ধ করে ভরসা করি।
কষ্ট হয়েছে, আমি সেই কষ্টকে সারানোর জন্য ডাক্তারদের কাছে গেছি। আর ডাক্তার লেখাপড়া করে এসেছে, আমাকে যা ওষুধ দিচ্ছে এটা ডাক্তারের নৈতিকতা এবং তার এথিক্স, যে ও আমাকে মেরে ফেলবে না। আজকে রাত্রিকরের ঘটনাটা ঘটার পরে আর হাওড়াতে 13 বছরের মেয়েটা সিটি স্ক্যানে গিয়ে তার শ্লীলতাহানি হবার পরে হসপিটালকে আর আমরা ভরসা করতে পারছি? কে ভাঙলো আমাদের ভরসাটা? কে? স্বাস্থ্য দপ্তর? আচ্ছা, ওষুধ খেলে রোগ সারবে কি সারবে না, এই যে এত খবরের কাগজে বেরোচ্ছে, আমরা তো জানতাম না এসব। যেদিনকে 9 তারিখে সন্ধ্যাবেলা গাড়ি আটকেছিলাম তখনও তো এসবকে বিশ্বাস করতাম না আর জানতামও না, কিন্তু আর 40টা দিনের পর পর খবরের কাগজে আর টিভি চ্যানেলে বেরোচ্ছে তো। তাহলে ওষুধ, ডাক্তার, হসপিটাল সম্পর্কে ভরসা ভঙ্গে, আস্থা ভঙ্গে, বিশ্বাস ভঙ্গে পরিবেশটা কারা তৈরি করে দিল? কারা? কারা প্রমাণ দিচ্ছে যে आरजीकर हॉस्पिटल के बोर्ड में जो लावारिस लाश से रहता है वो लावारिस लाश भी बेचा जाता है? कौन बोला? क्यों बेचे? এরা লাশ বেচে দিতে পারে? কেউ ভেবেছেন যে মর্গে থাকা লাশের সাথে এরা সহবাস করে, তার ভিডিও রেকর্ডিং করে, তার ফিল্ম বানিয়ে সেখান থেকে টাকা রোজগার করতে পারে? কেউ ভেবেছেন যে চোখের ছানি অপারেশন করতে গিয়ে একটা এক্সপায়ারি ডেটের স্যালাইন, শ্যাওলা জমা স্যালাইন, ফাঙ্গাসওয়ালা স্যালাইন শুধু আমার শরীরে চালিয়ে দিল বলে আমার চোখে আলোটা চলে গেল, আমি অন্ধ হয়ে গেলাম? নেকিয়া করুছে 20টা লোক চোখে ছানি অপারেশন করাতে গেল, এক্সপায়ারি ডেটের মাল সেখানে ব্যবহার করে দিল, 20টা লোক অন্ধ হয়ে গেল। আমি যখন ওষুধ কিনতে যাই আর যখন 10টার পাতা থেকে 3টে ওষুধ নিয়ে আসি 3 দিনের জন্য, তখন কি আমি বলি যে যেখানে ডেটটা লেখা আছে সেখানটাই কেটে আমাকে দেবেন? বলি না তো। তাহলে আজকে ডাক্তাররা এক অংশের যারা এই স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিতে পরিণত করলো, তারা আজকে এক্সপায়ারি ডেটের ওষুধটাকে কারেন্ট ডেটের ওষুধ বলে মানুষকে খাইয়ে দিচ্ছে। এই দুর্নীতি আজকে, যেদিনকে 9 তারিখ সন্ধ্যাবেলা বুদ্ধদেব ভট্টাচার্যের ডেড বডিটা এনআরএসে দিয়ে আর রাজি করে ঢুকলাম, তখন একটার পর একটা কথা কানে আসতে লাগলো। বললো প্রিন্সিপালের বিরুদ্ধে 1000 পাতার দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে, একে দুবার ট্রান্সফার করে দিয়েছিল, একে এই হসপিটাল ছেড়ে, এই মেডিকেল কলেজ ছেড়ে একে যেতে দেয়নি, অন্য যে প্রিন্সিপাল এসেছিল তাকে জয়েন করতে দেয়নি, এখানে প্রাক্তনীদের একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে, তার একটা রুম আছে, সেই রুমে এর চাবি দিয়ে রাখে। এই সঞ্জীব ঘোষ যিনি আরজিকরের মেডিকেলের প্রিন্সিপাল, তিনি নিজের পয়সায় না কোন বাপের পয়সায় কে জানে নিরাপত্তা রক্ষী আর বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায়। রোগী, ডাক্তার, ওয়ার্ড বয়, সুপার তার কাছে যেতে গেলে এই সমস্ত নিরাপত্তা রক্ষী, বাউন্সার, এদের সিকিউরিটি গার্ডদেরকে টপকে তবে তার সাথে কথা বলতে যেতে হয়। হসপিটালে প্রতিদিন তুলো, বড, এক্সপায়ারি ডেটের ওষুধ, ব্যবহৃত গ্লাভস, মলম বের করার পরে যে টিউব, ইনজেকশন দেওয়ার পরে ছুঁচ, সিরিঞ্জ, এসব যে নোংরা আবর্জনাটা আছে সেটাকেও কিছু পয়সা ইনকাম করতে হবে। 9 তারিখ কানে এলো আর আজকে সেপ্টেম্বরের 23 তারিখ খবরের কাগজগুলোতে একে একে সব লিখছে। আপনি হসপিটালে ডাক্তার দেখাতে যান, 2 টাকা টিকিট কাটিয়ে সঙ্গে 150 টাকা দিতে হবে, তবে তৃণমূলের রোগী কল্যাণ সমিতি আপনাকে হসপিটালে ডাক্তারবাবুর ঘরের সামনে নিয়ে যাবে, নইলে বের করে দেবে। বেড পেতে যান সরকারি হসপিটালে, বাইরে সিট পেতে পড়ে থাকুন,
মার্ডার করে দিল না, আর রেপ করেছে বলে মার্ডার করে দেয়নি। মার্ডার করবো বলেই মার্ডার করেছে, আর মার্ডার করার আগে রেপ করেছে। এখন তো খবরের কাগজে বেরোচ্ছে, সত্যি মিথ্যা কিনা জানি না, যে সেই মেয়েটিও এই দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াচ্ছিল। চাকরি নেই, হসপিটালে যান, যিনি চিকিৎসা করছেন তিনি কন্ট্রাকচুয়াল লোক, যিনি ডিজিটাল করছেন তিনি কন্ট্রাকচুয়াল লোক, যিনি পেট চিকিৎসা করছেন তিনি বাইরের কোম্পানি, যিনি ডিজিটাল এক্সরে করে দিচ্ছেন তিনি, যিনি কারেন্টের কিছু লাইন ফাইন খারাপ হয়ে যাচ্ছে তারা, যারা রাত্রি সাফাই করছে তারা। তার মানে হসপিটালে কাজের লোকের দরকার আছে, কিন্তু সরকার নিয়োগ করছে। কারা নিয়োগ করছে? কন্ট্রাকচুয়ালে কিছু কোম্পানি নিয়োগ করছে। সেই কোম্পানি 12 ঘন্টা কাজ করাচ্ছে, ছেলে মেয়েগুলোকে নিজের মতন বেতন দিচ্ছে না, আর তাদেরকে এই দুর্নীতির সাথে হয় যুক্ত থাকতে হচ্ছে, নইলে দুর্নীতির কাছে মাথা নামাতে হচ্ছে। প্রতিবাদ করতে হবে না? আমরা আর এর বেশি আপনাদের কাছে কিছু চাইছি, কিচ্ছু চাইনি। আমি যখন গাড়িতে আসছিলাম, এই জেলার সভাপতি আমাদের রাজ্যের লিডার অপূর্ব প্রামাণিক অপু আমাকে বলছিল যে দিদি কাজ দিবে, তুমি যখন বক্তৃতা করবে তুমি একটু গরম বক্তৃতা করো। একটি মেয়ে যখন তার রেপ হয়ে যাওয়া ডেড বডিটা পাওয়া যাচ্ছে, তখন তার ঠ্যাং দুটো ছেঁড়া আর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন মনে শুধু ঘৃণা জন্মায়, আর অন্য কিচ্ছু জন্মায় না, আর কষ্ট। আমরা যেদিনকে গাড়ি আটকালাম, সেদিনকে একজন কালো টি শার্ট পরে সামনে মোবাইলটা রেখে আমাকে বলছে আপনি রাজনীতি করছেন, পোস্টমর্টম হয়ে গেছে, পরিবার আগে আছে, আপনি যান কথা বলে নিন, আপনি রাজনীতি করছেন। আমরা সেদিনও বলেছিলাম, পেশ করেছি, রাজনীতি করছি, গাড়ি আটকেছি, আজও বলছি নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছি, আর এই শাস্তি চাইতে গেলে যদি নিজেরা কষ্ট পাচ্ছি, আর সেটা যদি রাজনীতি হয়, রাজনীতি করতেই করবো। কিন্তু যারা দোষীদেরকে আড়াল করছেন তারা রাজনীতি করছেন না। सुप्रीम कोर्ट में जब कपिल सिब्बल किसी मौके के लिए खड़े होते हैं तो उसका फीस होता है 20 लाख। कौन दे रहा है? और मेरा रेप होकर मर्डर होने वाला मेरा बहन, मेरा घर का लड़की, मेरा स्टेट का लड़की, मेरा देश का लड़की का उसका इज्जत का उसका जिंदगी का दाम होता है 10 लाख। আমাদের লড়াইটা এই মানসিকতার বিরুদ্ধে। এই মানসিকতা না পাল্টালে NISS থেকে ছাড়ার জেলটা তৈরি হবে না। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, এই জেলটাকে রাখুন। পুজো সামনে আসছে, চারিদিকে টেক্সট শুরু হবে, চারিদিকে রং বেরঙের রংবাহারি টেক্সট শুরু হবে। কোথাও কাপড়ের, কোথাও রেস্টুরেন্টের, কোথাও জুতোর, কোথাও গয়নার, কোথায় সাবানের, কোথায় শ্যাম্পুর, কোথাও পুজো কমিটির, আর কোথাও মানুষের টাকা লুটে লুটে খাওয়া কিছু জনপ্রতিনিধিদের বত্রিশি নিকালতে হুয়ে আপনা হাত জোড় করা ছবিও সেখানে টাঙানো হবে, আর সালুট শুভেচ্ছা দেবে। আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট, এবছর পুজোতে একটা জামা কম কিনুন, একটা কম দামি জামা কিনুন, একটু কম দামি খাবার খান, একটা দিনের ঘুরতে যাওয়ার টাকা থেকে একটু টাকা বাঁচান, নিজের ইচ্ছে মতো, নিজের দায়িত্বে, নিজের নেতৃত্বে, নিজের বাড়িতে, নিজের পাড়াতে, নিজের পাড়ার মোড়ে একটা প্লেস আর ফেস্টুন নিজের মতো করে একটু লাগিয়ে দিন। চেষ্টা করবেন ফ্লেক্স ফেস্টুনটা একটু উঁচু করে লাগাতে, কারণ কুকুরগুলো ছিঁড়ে দিতে পারে। কুকুরগুলো যাতে নাগাল না পায় সেরকম দূরত্বে আর উঁচুতে ফ্লেক্স ফেস্টুন গুলো লাগাবেন, যাদের
আঙুল ফুলে কলা গাছ হওয়ার নেতাদের বদন দেখতে ইচ্ছে করবে, তারা তাদের ফেক দেখবে। আর যাদের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে ফেক দেখতে ইচ্ছে করবে, তারা তাদের ফেক দেখবে। ওরা ওদের কাজ করে যাক, নির্যাতিতা দোষীদের শাস্তি খেয়ে আমাদের আন্দোলনটা উৎসবের মাঝখানে এই প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। তাহলে আমার প্রথম দাবি ছিল, অনুরোধ ছিল, 26 তারিখ আসুন, গোটা কাকদ্বীপ আরো একবার গোটা কলকাতার দখল নিক। যে যারা আমার মেয়েদেরকে, আমার মাদেরকে অপমান করে, তাদের রাজ্যটা হতে পারে না। যারা আমার মাদেরকে, যারা আমার মেয়েদেরকে সুরক্ষা দিতে চায়, মানুষ হিসাবে বাঁচতে দিতে চায়, সেই কাকদ্বীপ দখল করবে, গোটা কলকাতাকে 26 তারিখ দুপুর 1টায়। আর আরেকটা আবেদন, পুজোর দিনগুলোতেও এই প্রতিবাদের আন্দোলনকে জারি রাখুন। আমার শেষে একটা ক্ষমা আমাকে চাইতে হবে। সেই ক্ষমা এই পুলিশ অফিসারদের কাছে আমি চেয়ে নিলাম। আমরা জানি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এখনো চিন্তা সোজা করে মাথা উঁচু করে কাজ করতে চাইছেন, কিন্তু আপনাদের কিছু বস আছে যারা এখনো মমতা ব্যানার্জির বাড়িতে খালি পায়ে খিচুড়ি পরিবেশন করতেই পছন্দ করেন। আমরা বলছি তাদের চাপ থেকে বেরিয়ে এসে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে কাজ করুন। আপনারা আমাদেরকে সুরক্ষা দিতে পারুন বা না পারুন, যদি মাথা উঁচু করে কাজ করতে চান, আমরা জনগণ আপনাদের সুরক্ষার দায়িত্ব আমরা নেব। এই কতগুলো কথা বলে আপনাদেরকে 26 তারিখ দুপুর 1টায় কলকাতা আসার আহ্বান জানিয়ে আমার